ভারতীয় ঋণে আশুগঞ্জ নদীবন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কসবা, ধরখার হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ কিলোমিটার দীর্ঘ ৪ লেনের মহাসড়ক নির্মাণ চলছে। ৫,৭৯১ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ রাস্তা ভারতের ত্রিপুরার আগরতলাকে আশুগঞ্জ নৌবন্দরের সঙ্গে যুক্ত করবে। তবে এতে বাংলাদেশের লাভ কি? দর্শক, সমকাল সংবাদ পর্যালোচনার আজকের পর্বে আপনাদের স্বাগতম। ভারতের ঋণে দুই সড়ক, বাংলাদেশের লাভ নিয়ে প্রশ্ন শিরোনামে সমকাল পত্রিকায় আজ একটি প্রতিবেদন ছাপা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সমকালের আজকের অতিথি রাজীব আহমেদ, আর সঙ্গে আছি আমি নুসরাত জাহান। রাজীব, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন? ভালো। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, ভারতের ঋণে দুই সড়ক ব্যাপারটা যদি দর্শকদের জন্য খোলাসা করে বলতেন। ধন্যবাদ আপনাকে। সেটি হচ্ছে লাইন অফ ক্রেডিট, যেটি সংখ্যে আমরা এলওসি বলি, লাইন অফ ক্রেডিট। সেটির আওতায় ভারত বাংলাদেশকে $8 বিলিয়ন ঋণ দেওয়ার কথা ছিল বিভিন্ন প্রজেক্টে। সেটির নৌ সংক্রান্ত প্রজেক্ট আছে, নৌ চলাচল, যোগাযোগ, সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ, সব বিভিন্ন খাতের প্রকল্প রয়েছে। যদিও এটি শুরু হয়েছে আপনার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2012 সাল থেকে। 2012 থেকে 2024 এই 12 বছরে ভারতের কমিটমেন্ট ছিল $8 বিলিয়ন তারা আমাদেরকে ঋণ দিবে বিভিন্ন প্রকল্পে। কিন্তু ঋণের ছাড় কিন্তু খুবই কম, মাত্র $2 বিলিয়ন মতো। আর বাকিগুলো শুধু আলাপ আলোচনায় রয়ে গিয়েছে, সেগুলো আর ঋণ শেষ পর্যন্ত আর ছাড় করা হয়নি। তো আপনি জানেন যে 2015 সালে যে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর ছিল, সেই সময় ভারত বাংলাদেশের সঙ্গে একটা চুক্তি করে। যদিও এর আগে থেকে সেটি শুরু হয়েছিল, সেটা হচ্ছে কলকাতার বন্দর থেকে, কলকাতার যে বন্দর সেখান থেকে নৌপথে আমাদের নদী হয়ে, এই দক্ষিণবঙ্গ থেকে নদী হয়ে মেঘনা হয়ে কলকাতা থেকে পণ্যবাহী আসা জাহাজ, এগুলো সব ছোটো ছোটো জাহাজ, লাইটার জাহাজ, এগুলো আসে হচ্ছে আশুগঞ্জ নদীবন্দরে, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দরে। সেখানে পণ্যগুলো খালাস করা হয়, ভারতীয় পণ্যগুলো খালাস করা হয়। তারপর সড়ক পথে নেওয়া হয় এটি আগরতলায়। তারপর ভারত আমাদেরকে একটা প্রকল্পের জন্য ঋণ দিল, সেটি হচ্ছে আশুগঞ্জ থেকে সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ধারখার হয়ে আমাদের যে আখাউড়া পোর্ট, এই পোর্ট পর্যন্ত একটা রাস্তা নির্মাণ করা হবে। রাস্তাটা 50 কিলোমিটার রাস্তা। এটা কথা ছিল যে 3700 বা 3800 কোটি টাকায় নির্মাণ করা হবে। এখন এটির প্রকল্প বেড়ে কিন্তু প্রায় 5,700 কোটি টাকা হয়ে গেছে, 5,800 কোটি টাকা প্রায়। তো এই যে রাস্তাটি হচ্ছে, এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই রাস্তাটা হলে বাংলাদেশের কী লাভ? এখন দেখেন যে আখাউড়া আগরতলা, যে আমাদের বন্দর, দুই দেশের যে দুই বন্দর, এই বন্দর দিয়ে কখনোই কোনো বছরেই এখন পর্যন্ত আমদানি রপ্তানির ভলিউম 500 কোটি টাকার বেশি ছিল না। তো আপনি এমন একটা বন্দরকে প্রায় 5,000 কোটি টাকার রাস্তা নির্মাণ করে কানেক্ট করছেন, যেখানে আপনার কখনোই 500 কোটি টাকার বেশি আমদানি রপ্তানি হয়নি। তো এই যদি রাস্তা বানানো মানে তো এই না যে আপনার এই প্রতি বছর যে পরিমাণ আমদানি রপ্তানি হবে পুরোটাই আপনার আয়। বিষয়টা তো এরকম না। আয় তো হবে আপনার ততটুকু যে আপনি কী পরিমাণ মাসুল পাচ্ছেন, কী পরিমাণ শুল্ক পাচ্ছেন তার উপরে। এখন দেখেন যে আপনি যেই বন্দর দিয়ে বছরে 500 কোটি টাকার মতো টার্নওভার হয়, আমদানি রপ্তানি হয়, সেই বন্দরকে কানেক্ট করার জন্য 6,000 কোটি টাকার রাস্তা কি লাভজনক? না। আচ্ছা, 6,000 কোটি টাকায় যে রাস্তা হবে তাও কিন্তু না। এই রাস্তাটা হতে আরও মাত্র 57% কাজ হয়েছে। এই জুনে কাজ শেষ হওয়ার কথা। প্রকল্পের যে অবস্থা, তাতে এটি 8-9 কোটি টাকায় গিয়ে দাঁড়াবে। আচ্ছা, 2018 সালে ভারত আরেকটি প্রোটোকল সইয়ের মাধ্যমে আমাদের বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহারের সুযোগ পেয়েছে, যে ভারতীয় পণ্য বড় জাহাজে চট্টগ্রাম মংলায় আসবে। সেখানে পণ্যগুলো খালাস করার পর বাংলাদেশের ভিতর দিয়ে নির্দিষ্ট 8টি সড়ক হয়ে পণ্যগুলো ভারতের মেঘালয়, আসাম এবং ত্রিপুরায় যাবে। এটি খুবই ভালো উদ্যোগ। যে দুনিয়ার আধুনিক, আমরা এখন ইউরোপ দেখেন, ইউরোপে বর্ডার উঠে গিয়েছে। ইউরোপে এখন সীমান্ত বলে কিছু নেই, এক দেশ আরেক দেশের ভিতর দিয়ে সহজে পণ্য পরিবহন করে দুই পক্ষই। এটা হচ্ছে মিউচুয়াল বেনিফিট হয় সব পক্ষের জন্যই। কিন্তু বাংলাদেশের জন্য কি বিষয়টা এরকম কিনা, এটা হচ্ছে দেখা দরকার। আপনি এটা উপর দিক থেকে দেখলে মনে হবে যে এই রাস্তাগুলো হচ্ছে বাংলাদেশের জন্য খুব ভালো হচ্ছে। আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আরেকটা রাস্তা হবে, এটা তো একটা গেল আশুগঞ্জ আখাউড়া, আরেকটি সড়ক হবে, যেটি এখন নির্মাণ কাজ শুরু হয়নি। হয়তো আওয়ামী লীগ থাকলে এতদিনে শুরুর কাছাকাছি পর্যায়ে যেত, এখন একটু ঝুলে গিয়েছে। সেটা হচ্ছে ময়নামতি থেকে, কুমিল্লার যে ময়নামতি, সেখান থেকে ধারখার পর্যন্ত আরেকটা সড়ক নির্মিত হবে, সেটাও 54 কিলোমিটার। তাহলে আপনি যখন বিষয়টাকে একসঙ্গে দেখবেন, তখন বুঝতে পারবেন যে চট্টগ্রাম পোর্টে ভারতীয় মাল খালাস করার পর ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, যেটা আমাদের 4 লেনের সড়ক, সেটি হয়ে এই গাড়ি আসবে ধারখার ময়নামতি পর্যন্ত। ময়নামতি থেকে রাস্তা ভাগ হয়ে গেছে, কিন্তু বাম দিকের যে রাস্তাটা সেটা ঢাকার দিকে আসছে, আর সোজা যে রাস্তাটা গেছে সেটা ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেটের দিকে গিয়েছে। তো ভারতীয় গাড়িগুলো তখন এই ময়নামতি থেকে ধারখার যাবে। ধারখার থেকে আগরতলা হচ্ছে মাত্র 10 কিলোমিটার। তার মানে হচ্ছে যে
ভারতীয় যে গাড়িগুলো আপনার যে পণ্যগুলো নামলো চট্টগ্রামে, সেগুলো একটা গাড়িতে এসে আর আগে যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ঘুরে যেতে হতো, কিংবা বিদ্যমান যে সরু রাস্তা, সেটি মাত্র 18 ফুট রাস্তা, যেটি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে, সেটি মাত্র 18 ফুট, এটিকে প্রায় 60 ফুট চওড়া প্রশস্ত করা হচ্ছে। এর জন্য ব্যয় হবে 7,500 কোটি টাকা। তো বলা হচ্ছে যে, আবার আপনাকে বলছি 7,500 কোটি টাকা, এটা কিন্তু 2022 সালের হিসাব। রাস্তার কাজ কিন্তু এখনো শুরু হয়নি। রাস্তার কাজ যদি এই মাসেও শুরু হয়, তাহলে আরো 4 বছর লাগবে, গিয়ে দেখা যাবে 2029 সালে কাজ হচ্ছে। ততদিনে এই সরকার নির্মাণ ব্যয় 13-14 হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে, যেহেতু বারবার বিলম্ব হচ্ছে। তো আপনি চিন্তা করে দেখেন যে এই দুইটি সড়ক মিলিয়ে আসলে কিন্তু ব্যয় দাঁড়াবে তখন 23-24 হাজার কোটি টাকা। এই 23-24 হাজার কোটি টাকা খরচ করে আপনি দুইটা সড়ক বানান, বাংলাদেশের লাভ কি? বলা হচ্ছে যে সিলেটের সঙ্গে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। তো সিলেটের সঙ্গে চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া মানে আবার কুমিল্লার যতই যোগাযোগ ব্যবস্থা উন্নত হোক, তখন কি এটি লাভজনক হবে পণ্য পরিবহন করে? সিলেট অঞ্চলের, মানে সিলেট অঞ্চল থেকে নিশ্চয়ই চট্টগ্রামে যাওয়ার জন্য এত বেশি পণ্য নাই যেটি দিয়ে আপনি এই সড়ককে অর্থনৈতিকভাবে লাভজনক করা যাবে। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, ঢাকা থেকে সিলেট পর্যন্ত কিন্তু আরেকটা 4 লেন হাইওয়ে হচ্ছে, 17,000 কোটি টাকা অনগোয়িং আছে। তো সেই রাস্তাটা আশুগঞ্জ থেকে ঘুরে আপনার আশুগঞ্জে এসে আবার ঘুরে গিয়েছে, ঘুরে নরসিংদী, নারায়ণগঞ্জ হয়ে ঢাকা এসেছে। তো এই রাস্তাটা যখন হয়ে যাবে, তখন চট্টগ্রাম থেকে যে ময়নামতি, আমি যে বললাম রাস্তাটা ঢাকার দিকে এসেছে, সেইটি দিয়েই আপনি মাত্র 60 কিলোমিটার বেশি ঘুরে এই 4 লেনের সুবিধা নিয়ে আপনি সিলেট যেতে পারবেন। মাঝখানে এই যে আপনি 20-22 হাজার কোটি টাকা খরচ করবেন, এতে কিন্তু বাংলাদেশের দূরত্ব কমবে মাত্র 60-70 কিলোমিটার। তো মাত্র 60-70 কিলোমিটার দূরত্ব কমানোর জন্য কি আপনি এত টাকা খরচ করতেছেন? এত টাকা যদি খরচ করেন, তাহলে তো ঢাকা চট্টগ্রামকে এক্সপ্রেসওয়ে করা উচিত, ঢাকা ময়মনসিংহকে এক্সপ্রেসওয়ে করা উচিত, যেখানে আরো অনেক বেশি আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি আছে। তো এই কারণে যারা এক্সপার্ট আছেন তাদের সন্দেহ, তাদের যে বক্তব্য সেটি হচ্ছে যে, উপর থেকে এটি যতই দেখে মনে হচ্ছে যেটি বাংলাদেশের সিলেটের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বৃদ্ধির জন্য করা হয়েছে, কিন্তু এটি যখন ভালোভাবে বিশ্লেষণ করা হয়, তখন বোঝা যায় যে আসলে এখান থেকে বাংলাদেশের খুব বেশি লাভ হবে না, লাভ আলটিমেটলি ভারতেরই হবে। এখন দেখেন, ভারতের যে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য, তাদের তো সমুদ্র বন্দর নেই। কলকাতায় হলদিয়া পোর্টে বা কলকাতা পোর্টে তাদের কোনো পণ্য নামানোর পর আপনি আগরতলায় যেতে হলে সেই বাংলাদেশের মাথায় সেই পঞ্চগড় ঘুরে, মেঘালয় ঘুরে, এদিকে বারাক ও উপত্যকা ঘুরে, তারপর আপনাকে ত্রিপুরা আসতে হয় 1700 কিলোমিটার পথ। 1700 কিলোমিটার পথ যখন বাংলাদেশ থেকে নদী বন্দরের ভিতর দিয়ে যায়, তখন 300 কিলোমিটার পথ। তার মানে ভারতের প্রায় 1400 কিলোমিটার দূরত্ব কমছে। আবার দেখেন, চট্টগ্রাম পোর্ট থেকে যে পণ্যগুলো ভারত নামাবে, চট্টগ্রাম বন্দরে যে পণ্যগুলো খালাস করবে, সেই পণ্যগুলো আসামে যেতে 250-300 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এখন যেটা তাকে দিতে হয় 1300-1400 কিলোমিটার পথ। 2020 সালে আমাদের যে রোডস অ্যান্ড হাইওয়েজ আছে, তারা ভারতের কাছে প্রস্তাব করেছিল যে তোমাদেরকে প্রতি টন পণ্য প্রতি কিলোমিটারে পরিবহনে 2 টাকা 10 পয়সা দিতে হবে। মানে আপনি ধরেন একটা 15 টনের ট্রাক, এই 15 টনের ট্রাকে 15 টন মাল, এই ট্রাকটা যে 1 কিলোমিটার যায়, ছেলে আপনার 15 ইন্টু 2 টাকা 10 পয়সা, 30 টাকা, আপনার 33 টাকার মতো হয় প্রতি কিলোমিটারে 15 টন ট্রাকের ক্ষেত্রে। ভারত বললো যে তারা একটু কম দিতে চায়। তো ভারত এটাকে 1 টাকা 60 পয়সা বা এরকম একটা নাম্বার বললো। তো দুই দেশের মধ্যে নেগোসিয়েশনে ঠিক হলো 1 টাকা 80 পয়সা প্রতি কিলোমিটার। তৎকালীন প্রধানমন্ত্রীর যিনি উপদেষ্টা ছিলেন, ডক্টর মশিউর রহমান, উনি তখন, সেই সময় 2020 সালে মে মাসে, উনি তখন রোডস অ্যান্ড হাইওয়েকে চিঠি লিখে অনুরোধ করলেন যেন ভারতের কাছে শুল্ক নেওয়া না হয়। তো এইরকম ঘটনা তো এই দেশে ঘটেছে যে ভারতের স্বার্থ সংরক্ষণের জন্য এই দেশে নানান রকমের লোকজন আছে। আচ্ছা, যেমন আমরা কালকে বুয়েটের সঙ্গে যখন কথা বললাম, সেটি বিষয় যে আপনি রাস্তা তো বানাচ্ছেন, রাস্তা ভারত ঋণ দিচ্ছে। এই ঢাকা যেটি আখাউড়া আশুগঞ্জ রাস্তা হচ্ছে, সেখানে ভারত 2700-2800 কোটি টাকা ঋণ দিবে, বাকি টাকা বাংলাদেশকে দিতে হবে। তো ভারত ঋণ দিল। তো এই রাস্তায় যখন গাড়ি চলাচলের সংখ্যা বাড়বে, ভারতের যখন পণ্যবাহী গাড়িগুলো বাড়বে, রাস্তাগুলো নিশ্চয়ই বছর বছর আপনাকে রিপেয়ার করতে হবে, মেনটেন্যান্সের খরচ আছে। এটা কে দিবে? আপনি যেই পরিমাণ টাকা ভারতের কাছে শুল্ক বাবদ পাবেন ভারতের পণ্য পরিবহন করে, সেই মেনটেন্যান্সের খরচ দিতে উঠবে না। যেমন আশুগঞ্জ যে নৌবন্দর, আশুগঞ্জ নৌবন্দর ভারতকে ব্যবহার করতে দিয়ে বাংলাদেশ প্রথম 4 বছরে পেয়েছে 37 লাখ টাকা। নৌবন্দরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য তখন খরচ করা হয়েছে 205 কোটি টাকা, এখন আরো 1200 কোটি টাকা খরচ করা হবে, মানে প্ল্যান ছিল, এখন হয়তো আর হবে না। তো আপনি 37 লাখ টাকা উপার্জন করে 205 কোটি টাকা খরচ করছেন, এটা তো কোনো লাভজনক ব্যবসা না। আপনি ওই অর্থে কোনো বড় অঙ্কের মাসুলও পান নাই, চার্জও পান নাই ভারতের কাছ থেকে। আপনার রাস্তার যে পরিমাণ ক্ষতি হচ্ছে, সেটা তো উঠে আসতেছে না। তো এক্সপার্টদের সঙ্গে কথা বলে আমি যেটা ফিল করি, আমি যেটা মনে করি, সেটা হচ্ছে ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট, এগুলো খুবই ভালো জিনিস, এগুলো খুবই ভালো জিনিস যখন বিষয়টা উভয়ের জন্য উইন উইন সিচুয়েশন হয়। ভারত তার উত্তর পূর্ব যে সীমান্ত স্থলভূমি বেষ্টিত যেই অঞ্চল আছে, সেখানে সে তার
নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো নিয়ে যাবে, সেই অঞ্চলের মানুষের সুবিধা হবে, সেই অঞ্চলের মানুষের জীবন মান সহজ হবে। এটা তো আমাদেরও আমরা কামনা করি যে ধরেন যে এই যে শুষ্ক মৌসুম আসছে, এখন কিন্তু উত্তর পূর্ব ভারতে ফসলের ক্রাইসিস দেখা দেবে বর্ষার আগ পর্যন্ত। ওই অঞ্চলের মানুষ খাবারের কষ্ট করবে, তো তারা খাবারের কষ্ট করবে, এটা তো আমাদের প্রত্যাশিত না। আমরা চাই যে ভারতের অন্য অঞ্চল থেকে খুব সহজে বাংলাদেশের উপর দিয়ে তারা গাড়ি নিয়ে খাবার নিয়ে যাবে, চাল নিয়ে যাবে, ডাল নিয়ে যাবে, আমাদের নদীপথ ব্যবহার করে নিয়ে যাবে। এটা তো সারা দুনিয়া এখন তাই হচ্ছে, দুনিয়া এখন উন্মুক্ত হয়ে গেছে, ইউরোপেও তাই হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমার রাস্তা দিয়ে যে তারা যাচ্ছে, বাংলাদেশের মানুষের রাস্তা দিয়ে যাচ্ছে, বাংলাদেশের ট্যাক্স পেয়ারের পয়সায় বানানোর রাস্তা যাচ্ছে, সেই রাস্তাটার জন্য তো প্রপার ভাড়া দেওয়া উচিত এটা ব্যবহারের জন্য। এবং বাংলাদেশের তো ক্ষতি আপনি যেটা দেখতেছেন শুধু রাস্তা মেনটেন্যান্স না, এখান থেকে গাড়ি যখন যাবে তখন গাড়ির কার্বন ইমিশন হবে, আমাদের পরিবেশ এবং প্রকৃতি ক্ষতিগ্রস্ত হবে। এগুলো সব ক্যালকুলেশন করে বাংলাদেশের জন্য লাভজনক হয় এরকম একটা ফি নির্ধারণ করা হোক, এটি হচ্ছে কথা। এই যে ক্ষতির কথা বলছিলেন, এই যে প্রতিবেদনে উল্লেখ করেছেন যে আশুগঞ্জে সড়ক নির্মাণ হলে কৃষকের সেচ খাল ধ্বংস হতে পারে, এ ব্যাপারে যদি না দেখেন, কৃষকের সেচ খাল শুধু ধ্বংস হতে পারে না, কৃষকের সেচ খাল ধ্বংস হয়ে গিয়েছে। যেমন হচ্ছে আশুগঞ্জে একটা বিদ্যুৎ কেন্দ্র আছে, সেই বিদ্যুৎ কেন্দ্রে আপনি জানেন যে ওই যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, টারবাইন অনেক গরম হয় বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদনের সময়, তখন মেঘনা নদী থেকে পানি তোলা হয়, পানি তুলে টারবাইনটাকে ঠান্ডা করা হয়। অবশ্য পানি মানে কিন্তু অল্প পানি না, আপনি গিয়েছেন কিনা জানেন, একটা বিশাল টারবাইন এবং বিশাল পরিমাণ পানি তোলা হয়। এই পানিটা তখন আবার নদীতে ছেড়ে দেওয়া হতো টারবাইন ঠান্ডা করার পর। পরে 1979 সালে এসে শুরু হলো যে এই পানি যেহেতু আমি একবার তুলছি নদী থেকে, সেটা আবার তুলে ফেলে দিলে তো আমার খুব একটা লাভ হচ্ছে না, তখন এই পানিটাকে ডাইভার্ট করে একটা সেচ খাল করা হয়েছিল এই সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, এই পলাশ, এই বিস্তীর্ণ এলাকায়, যে নদী থেকে যে পানিটা তোলা হচ্ছে এই পানিটা টারবাইনকে ঠান্ডা করে, তারপরে আবার একটা জলাধারে পানিটাকে রেখে পানিটাকেও ঠান্ডা করা হয়, করে সেচ খালে পানিটা ছেড়ে দেওয়া হয়। এই পানি দিয়ে আপনার বোরো চাষ হয়। 2020 সালে যখন ভারতের এই রাস্তার কাজ শুরু করতে গিয়ে খালটা কিন্তু ছিল একদম ঠিক রাস্তার পাশে, রাস্তা চওড়া করতে হয়েছে, খাল ভরাট করা হয়েছে। আমি গত বছরের ফেব্রুয়ারি থেকে দেখে আসলাম যে খালগুলো ছিল 30 ফুট 40 ফুট চওড়া, এই খালগুলো এখন ঠিক আছে 3 ফুট 4 ফুট। আর 11 কিলোমিটার জায়গায় খাল নাই মানে একেবারেই নাই। ওই এলাকার প্রায় 50,000 একর জমির, প্রায় ধরেন যে 1,50,000 পরিবার কৃষক বা 1 লাখ পরিবার কৃষক খবর হয়ে গেছে, 12টা বেজে গেছে, কারণ তাদেরকে এখন ভূগর্ভস্থ পানি তুলতে হয় বেশি পয়সা খরচ করে। আচ্ছা, আগের যে পানিটা ছিল এটা কিন্তু একরকম প্রায় ফ্রি ছিল, কারণ এই পানিটা আপনাকে তুলতেই হতো টারবাইনের জন্য নদী থেকে, টারবাইন ঠান্ডা করার পর এই পানিটা আপনি ফেলে দিতেন, ফেলে দেওয়া পানিটা ইউজ করতে হতো। এখন আপনাকে গভীর নলকূপের পানি ব্যবহার করতে হচ্ছে কৃষককে গভীর নলকূপের পানি ব্যবহার করতে গিয়ে 1 বিঘা জমির জন্য গত বছর দেখে আসলাম তার 6,500 টাকা খরচ হয়, যেটা আগে 400-500 টাকা তার খরচ হতো। আগের পানিটা একদম প্রায় ফ্রি ছিল, এই কারণে খরচ কম হতো। এখন যেটি বলা হচ্ছে যে রাস্তার কাজ সম্পূর্ণ হওয়ার পর তারপরে আবার এই খালগুলো খনন করা হবে, বিএডিসি এবং রোডস অ্যান্ড হাইওয়ে ইতিমধ্যে একটা চুক্তি সই করেছে, আবার 427 কোটি টাকার একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যেগুলো করা হচ্ছে এতে লাভ কী হচ্ছে বাংলাদেশের? আপনি যতভাবে দেখেন এখন পর্যন্ত ফসল কার ক্ষতিগ্রস্ত হচ্ছে? বাংলাদেশের। ঋণ কে নিল? বাংলাদেশ। ঋণের সুদ কে দেবে? বাংলাদেশ। রাস্তাকে ব্যবহার করবে? ভারতীয় সুবিধার্থে ব্যবহার হবে। তো এইটা তো হওয়া উচিত না। যেটি আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের সময় যেই অভিযোগটি সবচেয়ে বড় করেছিল যে শেখ হাসিনার সরকার যতক্ষণ বাংলাদেশের স্বার্থ দেখায় তার চেয়ে বেশি ভারতীয় স্বার্থ সংরক্ষণ করেছে, ক্ষমতায় থাকলে ভারতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছে। এই প্রকল্পগুলো তারই একটি উদাহরণ। এবং এক্সপার্টদের মতো আমরাও যে জায়গাটা একমত যে দুই দেশের জন্য উইন উইন সিচুয়েশন যখন থাকবে, দুই দেশই লাভবান হবে, এরকম কিছু হওয়া উচিত, এরকম প্রকল্প হওয়া উচিত যেটি বাংলাদেশের জন্য লাভজনক হবে, ভারতের জন্য লাভজনক হবে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন এটাই যে বিশিষ্টজনরা আসলে কি বলছে এই সমস্যা থেকে? না, আমরা এক্সপার্টদের সঙ্গে কথা বলছি, তারা তো সেটি বলছে যে এই দুনিয়ায়, এই আধুনিক দুনিয়ায় আপনি তো দরজা জানালা বন্ধ করে থাকতে পারবেন না, আপনাকে সবার সঙ্গে সবার পারস্পরিক স্বার্থের বিষয় আছে। যেমন ধরুন কাল এরকম হলো যে মায়ানমার সিচুয়েশন ঠিক হয়ে গেল, মায়ানমারের যুদ্ধ নাই, আপনি মায়ানমারের সঙ্গে বিজনেস করবেন বাংলাদেশ, তো আপনি ত্রিপুরা থেকে মায়ানমারের যে সাগাইং রিজন, ভারতের ত্রিপুরা মিজোরাম হয়ে বা ভারতের নাগাল্যান্ড হয়ে আপনি মায়ানমারের সাগাইং পর্যন্ত যাবেন, গিয়ে মায়ানমারের সঙ্গে বিজনেস করবেন, বাংলাদেশ পণ্য পাঠাবে, ওরা পণ্য পাঠাবে, তো এটা তো ভালো জিনিস। কিন্তু ভারতকে আপনাকে দিবে? আপনি তো ভারতকে দিয়েছেন বাংলাদেশের ভিতর দিয়ে রাস্তা, ভারতকে আপনাকে এরকম রাস্তা দিবে? প্রশ্নটা হচ্ছে এই জায়গায়। ভারত যদি আপনাকে দেয় যে আপনি মিয়ানমারের সঙ্গে বিজনেস করবেন কাল, অথবা ধরুন বাংলাদেশ চীন সিদ্ধান্ত নিল যে ভারত থেকে, আমাদের সিলেট থেকে ভারতের আসাম অরুণাচল হয়ে চীনের তিব্বত পর্যন্ত একটা রাস্তা, এটা সবার জন্য কিন্তু লাভজনক। চীনের পণ্য এই দেশে আসবে, এই দেশের পণ্য চীনে যাবে, ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়বে, জব তৈরি হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত কি আপনাকে এই সুবিধা দিবে? যদি ভারত আপনাকে এই সুবিধা দেয় তাহলে বাংলাদেশ তো এই সুবিধা দিতে অসুবিধা নাই ভারতকে। বিষয়টা হচ্ছে যে পারস্পরিক হতে হবে, দ্বিপাক্ষিক সম্পর্ক যেন দুইজনেই যেন লাভ হয়, দুইজনের জন্য উইন উইন সিচুয়েশন যেন থাকে। অনেক ধন্যবাদ রাজীব আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাকে ধন্যবাদ।
দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সমকালের সঙ্গেই থাকুন।